স্টুডেন্টস, আজকে আমি দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস 10-এর আলো চ্যাপ্টার থেকে একটা পার্ট বোঝাবো, যেটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ পার্ট। সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। অর্থাৎ আমরা যে দর্পণ নিয়ে থাকি, উত্তল দর্পণ বলো অবতল দর্পণ বলো, সেই সবের ক্ষেত্রে ফোকাস দূরত্ব, তাদের ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে আমরা সম্পর্কটা নির্ণয় করব। তো এক্ষেত্রে একটু আমরা ক্ল্যারিটিটা করে নিই। কিসের ক্ষেত্রে না, কোন রশ্মির ক্ষেত্রে আমরা সেটা করে থাকব, সেটা হলো উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে। তাহলে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রেই কিন্তু আমরা এই ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা নির্ণয় করব দর্পণগুলির ক্ষেত্রে, মানে উত্তল দর্পণ আর অবতল দর্পণের ক্ষেত্রে। তো আমি যখন এই শব্দটা বললাম উপাক্ষীয় রশ্মি, সেটা সম্বন্ধে একটা তোমাদেরকে ধারণা দিয়ে দিই, ঠিক আছে? উপাক্ষীয় রশ্মিটা কি? ধরো আমি এটা কি দর্পণ নিলাম বলো তো, এটা অবতল দর্পণ, মানে এটা দর্পণের খসখসে দিক, তাহলে এটা হলো ভিতরের দিক, এটা হলো একটা অবতল দর্পণ। তো অবতল দর্পণের এইটা ধরো প্রধান অক্ষ, এটা কি প্রধান অক্ষ। এই প্রধান অক্ষর কাছে একটা আমি রশ্মি নিলাম, কি রশ্মি? আলোক রশ্মি। আর এর থেকে দূরে আমি একটা নিলাম আলোক রশ্মি। প্রধান অক্ষের এই কাছাকাছি থাকা, ঠিক আছে, প্রধান অক্ষের ধরো এই রশ্মিটার নাম দিলাম পি কিউ, আর এটার নাম আর এস। তাহলে দর্পণটির প্রধান অক্ষের কাছে দেখো পি কিউ যে রশ্মিটি, সেটি কিন্তু দর্পণের ক্ষেত্রে দর্পণটির যে মেরু, অর্থাৎ এটা তো মেরু, প্রধান অক্ষ যার মধ্যে দিয়ে যাচ্ছে এটা মেরু, মেরুর কাছে থাকার জন্য কি হচ্ছে, এই আলোক রশ্মিটির অর্থাৎ পি কিউ রশ্মিটির নতি খুব কম হয়। আর এই মেরু থেকে দূরে থাকার জন্য আর এস রশ্মির নতি কি হয়, অনেক বেশি হয়। তাহলে এই পি কিউ রশ্মিকে আমরা কি রশ্মি বলবো? উপাক্ষীয় রশ্মি। আরেকবার বলছি, শুনে নাও, উপাক্ষীয় রশ্মি কি? তাহলে প্রধান অক্ষের কাছাকাছি থাকা রশ্মিগুলো, অর্থাৎ মেরুর কাছাকাছি, মেরুর নিকটবর্তী অংশে যেসব আলোক রশ্মি আপতিত হচ্ছে, তাদের নতি খুব কম হওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। আর দূরে যারা, অর্থাৎ মেরু থেকে দূরে যারা আপতিত হচ্ছে, তাদের নতি বেশি হওয়ার জন্য এদেরকে উপাক্ষীয় রশ্মি আমরা বলবো না। আর এই উপাক্ষীয় রশ্মি নিয়েই কিন্তু আমরা এই ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কগুলো নির্ণয় করতে পারবো। কেননা গোলীয় দর্পণের আলোচনায় কিন্তু সমস্ত আপতিত রশ্মিকে যদি আমরা বিবেচনা করি, সেসব ক্ষেত্রে কিন্তু রশ্মির প্রভাব একই রকম হয় না। তাহলে ধরো প্রথমেই আমি যখন এখানে অবতল দর্পণ এঁকেছি, অবতল দর্পণের ক্ষেত্রেই আমি সম্পর্কটা নির্ণয় করে তোমাদের দেখাচ্ছি। একটু সাইড করে আঁকি, তাহলে তোমাদের সুবিধে হবে। অবতল দর্পণের এটা হলো প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি এসে পড়ল, সেই রশ্মি প্রতিফলিত হয়ে ফোকাসের মধ্য দিয়ে গেল। আর এটা যদি মেরু হয়, তাহলে এটা হলো বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্রকে আমরা সি দ্বারা প্রকাশ করছি। মেরু পি, ফোকাস এফ, আর এই রশ্মিটার নাম দিয়ে দাও এ বি রশ্মি। আর দর্পণটারও নাম দিলাম M1 M2। তাহলে এ বি রশ্মি এসে আপতিত হলো M1 M2 দর্পণের উপরে, প্রতিফলিত হয়ে ফোকাসের মধ্য দিয়ে গেল, যার দর্পণটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাহলে মেরু পি, ফোকাস এফ আর বক্রতা কেন্দ্র সি। এগুলো কিন্তু তোমাদেরকে লিখে নিতে হবে, ঠিক আছে? খাতাতে তোমরা লিখে নেবে যে M1 P M2 হলো এর প্রধান ছেদ, যেখানে কিনা আমরা এটা ক্ষুদ্র উন্মেষের, আমরা বারবার বলছি যে উন্মেষ ছোট হওয়া দর্পণের ক্ষেত্রে আমরা এটা নির্ণয় করে রাখছি।
এরপরে আমরা অঙ্কে চলে আসছি। এটা টোটালি কিন্তু অঙ্কের ক্লাস, আমরা জ্যামিতিকভাবে এটা প্রুফ করব। ওকে, তো প্রথমে চলে আসি, দেখো এখানে ফোকাস দূরত্ব PF, এটা হচ্ছে ফোকাস দূরত্ব, একে আমরা প্রকাশ করছি F দ্বারা। ওকে, এটা কি তাহলে ফোকাস দূরত্ব। PC আর মানে এই দুজনের মধ্যেই কিন্তু সম্পর্ক নির্ণয় করব। এটা কি, এটা হলো বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই দুজনের মধ্যে আমাকে সম্পর্ক বের করতে হবে। চলে আসি এবার সরলরেখাগুলোর দিকে, খেয়াল করো। এইখানে ভালোভাবে খেয়াল করো যে প্রধান অক্ষের সমান্তরালে যে এবি রশ্মি এসেছে, এসে বি বিন্দুতে আপতিত হয়েছে এবং ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে এই সি আর বিকে আমি যদি যুক্ত করি, সি আর বিকে, এটা কিন্তু ডট ডট দেবে, সি আর বিকে যদি ডট ডট করি তাহলে কি হবে, সি বি হবে এই বি বিন্দুতে এই দর্পণটির উপরে অভিলম্ব। এই সি বি বিন্দুতে এই দর্পণটির উপরে অভিলম্ব। তাহলে এইখানে দেখো আপতন কোণ কোনটা হচ্ছে, আপতন কোণ আমরা ভালো করেই জানি, দর্পণটির উপরে এসে যখন পড়ছে আর এটা যদি লম্ব হয় তাহলে আপতন কোণ হবে এই কোণটি। তাহলে আমরা এখানে লিখে দিই আপতন কোণ ABC। এই ABC যদি হয়ে থাকে তাহলে প্রতিফলন কোণ হবে এই কোণটি, অর্থাৎ FBC। প্রতিফলন কোণ FBC। এটা আমরা পেলাম কিসের সূত্র অনুযায়ী, প্রতিফলনের সূত্র অনুযায়ী এই দুটো পেয়ে গেলাম, আপতন কোণ আর প্রতিফলন কোণ। এবার এইখানে ছবিটিতে ভালো করে দেখো, AB আর CP পরস্পরের সমান্তরাল, AB সমান্তরাল CP, আর এদের ছেদক, তোমরা ছেদক ভাষাটির সাথে পরিচিত, তোমরা অঙ্কতে অবশ্যই যখন জ্যামিতিক প্রুফে করেছো তখন ছেদক ভাষাটির সাথে পরিচিত। দুটো সমান্তরাল সরলরেখাকে যে ছেদ করছে তাকে বলা হয় ছেদক। এখানে BC হচ্ছে তাদের ছেদক। তাই যদি হয়ে থাকে, এটাকে কিন্তু অনেক সময় ভেদকও বলা হয়ে থাকে। তাহলে খেয়াল করো, আমরা লিখতে পারি কোণ ABC, কোণ ABC সমান কোণ এই কোণ আর এই কোণ পরস্পরের একান্তর হচ্ছে কিনা। AB সরলরেখা CP সরলরেখার এটা যদি ছেদক হয়ে থাকে বা ভেদক হয়ে থাকে তাহলে একান্তর কোণ হবে এই কোণ আর এই কোণ, অর্থাৎ কোণ ABC সমান কোণ BCF। ব্র্যাকেটে লিখে দাও যে একান্তর কোণের সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারছি। তাহলে এবার আমরা এইখানে গঠিত আরেকটি ত্রিভুজের দিকে খেয়াল করব। সেটা কি ত্রিভুজ, খেয়াল করো, BCF ত্রিভুজ BCF। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো কোণ FBC, কোণ FBC সমান কোণ আমরা পাচ্ছি BCF। কি করে এটা পেলাম, এইখানে খেয়াল করো, আমরা একান্তর কোণ অনুযায়ী পেয়েছি কোণ ABC সমান কোণ হচ্ছে কি BCF, প্রথমে এটা পেয়েছিলাম। আবার আপতন কোণ আর প্রতিফলন কোণ তো পরস্পর সমান হয়ে থাকে, মানে কোণ ABC সমান কোণ FBC, তাহলে সেইখান থেকে আমরা লিখতে পারি কোণ ABC সমান কোণ BCF। এটা আমরা ত্রিভুজের সূত্রানুযায়ী আমরা পেলাম। এখানে তোমরা একটা পয়েন্ট করে লিখেই দাও, অতএব
কোণ এ বি সি সমান কোণ এফ বি সি। এটা কি প্রতিফলনের নিয়ম অনুযায়ী, এটা 1 নম্বর দিয়ে দাও। এই 1 নম্বরটাকে আমরা ব্যবহার করলাম কোথায়, এই সূত্রটাতে, মানে বিসিএফ বলো বা এফবিসি বলো, সেইখানে আমরা বসালাম কি কোণ 1 নম্বর ইউজ করে, 1 নম্বর ব্যবহার করে। ব্যবহার করলাম একান্তর কোণ আর প্রতিফলনের নিয়ম অনুযায়ী আপতন কোণ আর প্রতিফলন কোণ, সেই দুটোকে ব্যবহার করে আমরা পেয়ে গেলাম ত্রিভুজ বিসিএফ এর ক্ষেত্রে কোণ এফ বি সি সমান কোণ বিসিএফ। তাহলে যদি ত্রিভুজের এই দুটো কোণ সমান হয় তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ বিসিএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এই সিএফ সমান আমরা লিখব বিএফ, অতএব সিএফ সমান বিএফ। সিএফ সমান বিএফ যদি হয়, এবার আমরা দেখেছি এখানে আমরা কি ব্যবহার করেছি, দর্পণটার উন্মেষ ক্ষুদ্র ধরব এবং এ বি হচ্ছে উপাক্ষীয় রশ্মি যদি হয় তাহলে এই বি আর পি কি হয়, খুব কাছাকাছি, অবস্থানটা এদের খুব কাছাকাছি। তাহলে আমরা এখানে লিখতেই পারি, দেখো যদি কাছাকাছি হয়ে থাকে এই সিএফ এবং বিএফ সমান আমরা কি লিখতে পারি, সিএফ এর জায়গায় আমরা লিখতে পারি পিএফ সমান বিএফ, মানে প্রায় সমান যেহেতু উন্মেষ ছোট, অর্থাৎ পিএফ সমান সিএফ। যেহেতু পিএফ কার সঙ্গে প্রায় সমান বিএফ এর সাথে, তাই পিএফ সমান আমরা লিখলাম সিএফ, অর্থাৎ পিএফ সমান, এখানে খেয়াল করো ছবিটিতে পিএফ মানে কি পিসি এর অর্ধেক, মানে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, সেটাই এখানে লিখছি, পিএফ সমান পিসি বাই 2, অর্থাৎ আমরা লিখতে পাচ্ছি পিএফ মানে আমরা কি লিখেছিলাম, এফ সমান পিসি মানে হচ্ছে আর বাই 2। এটা যদি আমরা কথাতে লিখি, ফোকাস দূরত্ব সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2। আমি এটা তোমাদের ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে করে দিলাম, একইভাবে তোমরা এটা কিন্তু নিজেরা উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা করে দেখবে, একই ধরনের, সেখানেও তোমাদেরকে একান্তর কোণ এবং বিপ্রতীপ কোণ ব্যবহার করে সেটা করতে হবে। পুরোপুরি জ্যামিতিক ক্যালকুলেশন নিজেরা খাতায় করবে, অসুবিধা হলে আমাকে জানাবে, আমি তোমাদেরকে এটা ভিডিও করে আবার না হয় দিয়ে দেবো। আমি তোমাদেরকে অবতল দর্পণের ক্ষেত্রে দিলাম, তোমরা উত্তল দর্পণের ক্ষেত্রে নিজেরা খাতাতে অবশ্যই প্র্যাকটিস করবে, এটা লিখে লিখে, না নিজেরা খাতাতে করলে কিন্তু এটা পড়ে তোমরা বুঝতে পারবে না।